ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচটাকে আসলে আমরা জেতার জন্য মাঠে নেমেছিলাম। আমাদের গেম প্ল্যান আসলে কি ছিল, কোন বেসিসে আসলে আমরা একাদশটা বানালাম, এতগুলো পরিবর্তন করলাম, অনেকগুলো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে মুস্তাফিজুর রহমান কেন এই ম্যাচে একাদশে নাই? এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার কারণটা কি? মুস্তাফিজ কি নিজের থেকে বিশ্রাম চেয়েছেন, না ম্যানেজমেন্ট থেকে তাকে বলা হয়েছে যে না, তোমার এই ম্যাচ খেলতে হবে না? কি কারণে ফিজ আসলে এই ম্যাচে একাদশে ছিল না? তানজিম সাকিব সেও এই ম্যাচে নেই। তাওহিদ হৃদয়কে এই ম্যাচে ড্রপ করা হয়েছে এবং খেলানো হয়েছে জাকের আলী অনিককে। কেন, কি কারণে? যদি ড্রপ করতে হয় তাহলে জাকের আলী অনিককে ড্রপ করতে হবে। তার যে রিসেন্ট পারফরমেন্স, রিসেন্ট ফর্ম, লাস্ট ম্যাচে তিনি যেভাবে করে ক্রিকেট খেলেছেন, তাতে করে তো তাকে ড্রপ করার কথা। তাকে না করে কেন তাওহিদ হৃদয়কে ড্রপ করতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর আসলে কে দেবে? কিসের ভিত্তিতে একাদশটা আসলে তৈরি করা হয়েছে? যেই জাকের আলী অনিককে খেলানো হলো তাওহিদ হৃদয়ের জায়গাতে, মানে তাওহিদ হৃদয় ড্রপড, জাকের আলী অনিক খেললো। সেই জাকের আলী অনিক আসলে ব্যাটিং করলো কোন পজিশনে? আমরা দেখলাম যে রিশাদকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হলো, তাকে পাঁচে খেলানো হয়েছে। নুরুল হাসান সোহানকে তারপরে নামানো হয়েছে, ইনফ্যাক্ট নাসুমকে তারপরে নামানো হয়েছে, এবং তারপর ব্যাটিং করতে নেমেছে জাকের আলী অনিক। তাহলে সে আসলে দলে কেন? তার কাজটা আসলে কি? এই প্রশ্নের উত্তর কে দেবে? কেন, কি কারণে সে একাদশে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এবং সেখান থেকে এই প্রশ্ন আসাটা কি স্বাভাবিক না যে বাংলাদেশ আসলে জাস্ট নিয়ম রক্ষার জন্য মাঠে নেমেছে এবং যারা আসলে প্রথম দুইটা টি-20তে বাইরে ছিল তাদের সবাইকে খেলিয়ে দাও? ব্যাপারটা এই, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, বাংলাদেশ দুটো ম্যাচ হেরেছে হোয়াইট ওয়াশের সামনে দাঁড়িয়ে। এইরকম যে মনোভাব বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দেখিয়েছে, সেই কারণে এই টিম ম্যানেজমেন্টের মোটামুটি সবাইকে ঝেড়ে ফেলা উচিত, কাউকে রাখা উচিত না, শুধুমাত্র এই মনোভাব দেখানোর কারণে। এরপরে যদি ম্যাচের প্রসঙ্গে আসি, বাংলাদেশ প্রথমে ব্যাট করে 151 রানে অল আউট হয়েছে। আরও একবার টি-20তে অল আউট। এই তিনটা টি-20 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলেছে, দুটোতেই অল আউট হয়েছে। ব্যাটিংয়ের কি করুণ দশা! অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে যেমন ইচ্ছা তেমন ব্যাটিং অর্ডার সাজিয়ে, অর্থাৎ সাইফ হাসানকে 4 নম্বরে নামিয়ে পারভেজ হোসেন ইমনকে ফিরিয়ে এনে ওপেনিংয়ে খেলিয়ে যা ইচ্ছা তাই করে জাকের আলী অনিককে 8 নম্বরে ব্যাটিং করিয়ে কোনো কিছুতে কোনো লাভ নেই। বাংলাদেশ ঘুরে ফিরে অল আউট হয়েছে 151 রানে, এবং এই 151 রানের ভেতরে তানজিদ তামিম একাই করেছে 89 রান 62 বলে। সেই হিসাবে আসলে বাকি যে 10 জন ব্যাটসম্যান তারা রান করেছে সম্ভবত হচ্ছে 57, সম্ভবত বাকি 10 জন মিলে। সো 151 পর্যন্ত করেছে, এবং শেষ 5 ওভারে বাংলাদেশ আসলে রান করতেই পারেনি। মানে ওই সময় গিয়ে যখন মিডল এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এসছে, তারা আসলে কেউ রান করতে পারেইনি, খেলতেই পারে না। সো 151 পর্যন্ত গিয়েছে, যেখানে রানটা হওয়ার কথা ছিল 170+। জবাব দিতে নেমে বাংলাদেশ স্পিন দিয়ে ভালো শুরু করেছে, উইকেট পরপর 3টা নিয়েছিল, এবং তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, হয়তো বাংলাদেশের স্পিনাররা তারা ম্যাচটা বের করে নেবে। তো সেইখানে তাসকিনকে দেওয়া হলো একটা ওভার। তাসকিন সেই এক ওভারেই মোটামুটি প্রথমেই দিয়ে দিলেন, কত রান দিল? 18 রান প্রথমেই দিয়ে দিলেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে তিনি একটা ছক্কা খেলেন, এবং দুটো 50তেই আসলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিজেদের করে নিয়েছে। এবং এর ভেতরে অগাস্টে তিনি 25 বলে 50 রান করে রিশাদের বলে আউট হয়েছেন। রোস্টন চেস তিনিও করেছেন 50 রান, দুজনেই 50 করে আউট হয়ে গেছেন রিশাদ হোসেনের বলে। এবং যথারীতি সফলতা যা এসছে স্পিনারদের থ্রুতেই এসছে, বাংলাদেশের স্পিনাররাই আসলে উইকেটগুলো নিয়েছে। সো যাই হোক, শোচনীয় পরাজয়, শোচনীয় সিরিজ হার। 3 ম্যাচের ভেতরে দুটোতে অল আউট, ব্যাটিং অর্ডার বলে কোনো কিছু নাই, মিডল অর্ডার বলে কোনো কিছু নাই। এই অবস্থায় এই সিরিজ শেষ করার পর এখন আসলে বিসিবিকে ভাবতে হবে যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন দল কিভাবে নিতে পারে, সেই দলে কাদেরকে ডাকা হবে, এখন ইয়াংস্টারদেরকে প্রমোট করা হবে নাকি পুরনো যারা ছিল একসময় খেলেছে তাদেরকে ফিরিয়ে আনা হবে, সেই ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।